আজ আমরা দেখতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো গোল্ডেন এস্কেপ। এটি মূলত একটি চাইনিজ অ্যাকশন থ্রিলার মুভি, যেখানে একজন দরিদ্র ব্যক্তি হঠাৎ করে খুঁজে পায় এক গুপ্তধনের সন্ধান। তবে সেই গুপ্তধন ছিল তাদের শহরের সবচাইতে ভয়ানক কারাগারের মাটির নিচে। তাই সেই গুপ্তধন উদ্ধারের জন্য সেই লোকটি ইচ্ছে করেই অপরাধ করে, যার ফলে তাকে নিয়ে যাওয়া হয় কারাগারে। কিন্তু সেখানে গুপ্তধন উদ্ধার করতে গিয়ে সে ফেসে যায় ভয়ানক দুটো গ্যাংয়ের মধ্যে। এদিকে সেই কারাগারের সবকিছু এতটাই সুরক্ষিত ছিল যেখান থেকে গুপ্তধন উদ্ধার করা অসম্ভব ব্যাপার। এখন এই সমস্ত পরিস্থিতির মোকাবেলা করে লোকটি কি পারবে তার গুপ্তধন উদ্ধারের মিশন কমপ্লিট করতে, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক গুপ্তধন উদ্ধারের দুর্ধর্ষ এক গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার অনেক বড় একটি কারাগারে, যেখানে সেই কারাগারের কয়েকজন কয়েদি গোসল করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে ক্র্যাব নামক একজন ব্যক্তি আসে, তার সাথে তার কিছু সঙ্গীরাও ছিল। আর সে এখানে এসে এক এক করে প্রত্যেকটি কয়েদিকে মারতে শুরু করে। আর এর কিছুক্ষণ পরেই টাইগার নামক আরও একজন কয়েদি তার সঙ্গীদেরকে নিয়ে এখানে চলে আসে। আর ক্র্যাব এতক্ষণ যাদেরকে মেরেছে তারা সবাই ছিল টাইগারের লোক। তো এখানে আমরা জানতে পারি যে এই জেলখানাতে দুটো গ্যাং রয়েছে, একটি হলো টাইগারের গ্যাং এবং আরেকটি হলো ক্র্যাবের গ্যাং। আর এই দুটি গ্যাংয়ের মধ্যে সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে লড়াই হতেই থাকে। তো ক্র্যাব এখানে টাইগারকে বলে যে জিনিসটা আমার সেটা আমি নিয়ে ছাড়ব। কিন্তু টাইগার তখন তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। সেখানে সকলের সামনে বলে যে এই লড়াইতে যে জিতবে সেই জিনিসটি তারই হবে। আর ঠিক এমন সময় ক্র্যাবের সঙ্গীদের মধ্য থেকে একটি লোক আসে, যার নাম হলো জ্যাং। সেখানে টাইগারকে বলে যে ক্র্যাবের জায়গায় সে তার সঙ্গে লড়বে। তো এবার কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের লড়াই শুরু হয়। তাই এতে রেগে গিয়ে ক্র্যাব এবং তার সঙ্গীরাও তাকে মারতে শুরু করে। এর ফলে দুই পক্ষের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়। আর সেখানে পরিস্থিতি শান্ত করার জন্য জেলের ওয়ার্ডেন চলে আসে। সেখানে ক্র্যাব এবং টাইগার দুজনকেই অনেক বকা দিচ্ছিল, কারণ আজকে এটা প্রথমবার নয় যে তারা দুজন মিলে লড়াই করেছে। এমনটা তারা প্রায় প্রতিদিনই করে থাকে। তাই জেলের সমস্ত অফিসাররা তাদের উপর অনেক বিরক্ত। এবার জেলের ওয়ার্ডেন এখানে তাদেরকে বলে যদি তারা আর একবার এভাবে লড়াই করে তাহলে তাদের দুজনের সাজাই বাড়িয়ে দেয়া হবে। তো ওয়ার্ডেন যখন তাদেরকে এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেখানে জ্যাং আবারও উত্তেজিত হয়ে টাইগারকে মারতে শুরু করে। কিন্তু একজন অফিসার তখন তাকে মেরে সেখানে অজ্ঞান করে দেয়। এরপর আমরা প্রায় 3 মাস আগের ঘটনা দেখতে পাই, যেখানে চায়নার অনেক বড় একটি ক্যাসিনোতে শহরের বিভিন্ন মানুষেরা বাজি ধরছিল। তবে সেখানে আবার কয়েকজন স্ক্রিপ্ট রাইটারও ছিল। তো এই ক্যাসিনোতেই একজন মুভির প্ল্যান প্রডিউসার আসে, আর সেখানে একটি মুভি তৈরির জন্য খুব ভালো একটি স্ক্রিপ্টের সন্ধান করছিল। তাই সেখানে থাকা স্ক্রিপ্ট রাইটারদের সঙ্গে কথা বলতে থাকে। তো এই স্ক্রিপ্ট রাইটারদের মধ্যে জ্যাংও ছিল একজন, যে কিনা ক্র্যাবের পরিবর্তে টাইগারের সঙ্গে লড়াই করেছিল। তবে এই সময় জ্যাং ছিল অনেক ভালো একজন স্ক্রিপ্ট রাইটার। এদিকে সেখানে যেই প্ল্যান প্রডিউসার ছিল সেখানে একজন স্ক্রিপ্ট রাইটারকে অনেক বকাঝকা করছিল। এমনকি রেগে গিয়ে সে সেই স্ক্রিপ্ট রাইটারের হাত পর্যন্ত ভেঙে দেয়, কারণ সে তাকে একটি গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট লিখতে দিয়েছিল। কিন্তু সেই স্ক্রিপ্ট রাইটার সময় মতো তাকে কাজটি দিতে পারেনি। তবে এই প্রডিউসার আবার কিছুদিন আগেই জ্যাংকে একটি স্টোরি লিখতে দিয়েছে, আর সেই স্টোরিটি ছিল একটি জেল পালানোর গল্পের উপরে। তাই জ্যাং বিভিন্ন জেল পালানোর ডকুমেন্টারি, মুভি এই সমস্ত জিনিস দেখে আইডিয়া সংগ্রহ করে তার স্ক্রিপ্টটি যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করার চেষ্টা করছিল। কিন্তু প্রডিউসার এখানে তাকে বলে তোমার এই স্ক্রিপ্টটি কমপ্লিট করতে আর কতদিন সময় লাগবে। জ্যাং তখন তাকে জানায় আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, তবে যেহেতু এটা অনেক ক্রিটিক্যাল একটি স্টোরি তাই আমাকে আর মাত্র 1 মাস সময় দিন। কিন্তু একথা শুনে প্রডিউসার অনেক রেগে যায়, আর সে তাকে বলে আমি তোমাকে আর মাত্র 4 দিন সময় দিচ্ছি। যদি এই 4 দিনের মধ্যে তুমি স্টোরি কমপ্লিট করতে না পারো তাহলে তুমি আমাকে আমার সমস্ত টাকা ফিরিয়ে দেবে, যেগুলো তুমি আমার কাছ থেকে ধার নিয়েছ। আর আমাকে তো তুমি জানোই, বেশির আগিয়ে দিলে তোমাকে আমি মেরেও ফেলতে পারি। অর্থাৎ জ্যাং তার কাছ থেকে টাকা নিয়েছিল, আর সেই টাকার বিনিময়ে সে তাকে অনেক কঠিন একটি স্টোরি লিখতে দিয়েছে। তাই স্টোরিটি কমপ্লিট করতে তার এত সময় লাগছে। কিন্তু এখন যদি সে 4 দিনের মধ্যে স্টোরি কমপ্লিট করে না দেয় তাহলে এই প্রডিউসার তাকে সত্যি সত্যিই মেরে ফেলবে, কারণ এর আগেও সে অনেক মানুষকে মার্ডার করেছে। আর সে অনেক ক্ষমতাবান হয়, তার কোনো শাস্তিই হয় না। এবার জ্যাং তখন তার বাড়িতে বসে অনেক দুশ্চিন্তা করছিল, কারণ সে খুব ভালো করেই জানত যে 4 দিনের মধ্যে স্টোরি কমপ্লিট করা কিছুতেই সম্ভব নয়। তাই সে উত্তেজিত হয়ে তার জিনিসপত্র ভাঙচুর করছিল। কিন্তু ঠিক তখনই জ্যাংয়ের ফোনের মধ্যে একটি মেসেজ আসে, আর এই মেসেজটি এসেছে একটি হোম নার্সারি থেকে, যেখানে লেখা ছিল যে জ্যাংকে তার দাদার কিছু জিনিসপত্র পার্সেল করা হয়েছে।
এবার চ্যাং যখন সেই পার্সেলটি রিসিভ করে সেটাকে খোলে তখন সে সেখানে একটি দলিল দেখতে পায়। আর এই দলিলের মধ্যে তার পূর্বপুরুষদের জায়গাজমি সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। সেই সাথে এখানে একটি ম্যাপও রয়েছে। এমনকি সে সেখানে একটি চিঠিও পায় যেটা তার দাদা লিখেছিল। তবে তার দাদা কিন্তু অনেক বছর আগেই মারা গিয়েছে। আর এই চিঠিটি সে সেই সময়েই লিখেছিল। চিঠিটিতে লেখা ছিল, আমি এবং আমার পূর্বপুরুষেরা যেই বাড়িতে থেকেছি সেই বাড়ির গোসলখানার নিচে অনেক বড় গুপ্তধন আছে, যেটা সম্পর্কে আমাদের পরিবার ছাড়া কেউ জানে না। কিন্তু হঠাৎ করেই আমাদের সেই বাড়িটি যুদ্ধের সময় ইংরেজরা দখল করে নেয়, যার ফলে আজও হয়তো সেই গুপ্তধন সেখানেই রয়েছে। এবার চ্যাং চিঠির সঙ্গে থাকা ম্যাপটি দেখে বুঝতে পারে যে এটা তো সেই জায়গা যেখানে চায়নার সবচাইতে বড় কারাগার রয়েছে। অর্থাৎ মুভির শুরুতে আমরা যেই কারাগারটি দেখেছিলাম সেটাই হচ্ছে সেই কারাগার। আর এই কারাগারের নাম হলো চিলাংবে জেল। আসলে সেই গুপ্তধন ছিল শত শত বছর আগের, তাই পরবর্তীতে তাদের সেই বাড়ি ভেঙে দিয়ে সেই জায়গাটিতে জেল তৈরি করা হয়েছে। তবে জ্যাং চাইলে ম্যাপটির মাধ্যমে সেই গুপ্তধন খুঁজে বের করতে পারবে। এখন এই সমস্ত বিষয় জানার পর জ্যাংয়ের অনেক বড় একটি সুযোগ তৈরি হয়ে যায় সেই প্রডিউসারের সমস্ত টাকা শোধ করে দেয়ার। আর যদি সে সেই গুপ্তধন একবার পেয়ে যায় তাহলে তো সে একদম কোটিপতি হয়ে যাবে, তার আর কোনো কষ্টই করতে হবে না। কিন্তু একটা জেলের ভেতর থেকে গুপ্তধন উদ্ধার করা কি এতটাই সহজ? তাই জ্যাং তখন ঠান্ডা মাথায় একটি প্ল্যান তৈরি করে। তবে তার আগে সে একের পর এক জেল পালানোর মুভি দেখতে থাকে। এরপর সে একজন পুলিশ অফিসারের উপর একটি ল্যাপটপ ফেলে দেয়। এমনকি সে এখানে ইচ্ছে করে সেই পুলিশের সঙ্গে বাজে আচরণ করতে থাকে যাতে করে তাকে সেই কারাগারে নিয়ে যাওয়া হয়। আর কারাগারে যাওয়ার জন্য জ্যাং অনেক চেষ্টা করে। এরপর এক পর্যায়ে তাকে শাস্তি দেওয়ার জন্য কারাগারে পাঠানো হয়। তবে জ্যাংকে যেই সেলে পাঠানো হয়েছে সেখানে আরও কয়েকজন কয়েদি ছিল, আর তারা এখানে কাউকে মারার জন্য প্রস্তুত হচ্ছিল। তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গা থেকে বিভিন্ন অস্ত্র বের করতে থাকে, যেটা দেখে জ্যাং অনেক ভয় পেয়ে যায়। আর সে মনে মনে চিন্তা করে যে সে এমনিই ভালো ছিল, এখানে এসে সে মনে হয় ফেঁসে গিয়েছে। এদিকে সে সমস্ত কয়েদিরা সোজা ক্র্যাবের কাছে যায়, কিন্তু ক্র্যাব এখানে তাদেরকে বারবার নিষেধ করে যে আজকে যেন তারা কোনো ঝামেলা না করে। কিন্তু তারা ক্র্যাবের কোনো কথাই শোনে না। তবে হঠাৎ করেই তারা টেবিলের উপরে নানা ধরনের খাবার রাখতে শুরু করে, আর তারা ক্র্যাবকে সেখানে হ্যাপি বার্থডে বলে উইশ করে। আসলে আজকে ক্র্যাবের জন্মদিন, আর এখানকার সবাই ছিল ক্র্যাবেরই লোক। তারা একটু মজা করছিল। তো ক্র্যাবের জন্মদিন উপলক্ষে তারা এখানে সবাই মিলে অনেক আনন্দ করছিল, যেটা দেখতে পেয়ে জ্যাং কিছুটা নিশ্চিন্ত হয়। এবার কিছুক্ষণ পরেই জ্যাংয়ের কাছে ক্র্যাব আসে, আর ক্র্যাব তাকে তার জন্মদিন উপলক্ষে জ্যাংকে একটি কেক খেতে দেয় এবং সে তার কাছে তার নাম জানতে চায়। জ্যাং তখন তাকে বলে যে তার নাম হলো জ্যাং এবং আজকে তারও জন্মদিন। এবার ক্র্যাব তখন জ্যাংকে বলে, আমাকে জ্যাং নামক একজন ব্যক্তি বাঁচিয়েছিল, কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে সে নিজেই মারা গিয়েছে। আর তোমার নাম যেহেতু জ্যাং, তাই আজকে থেকে তুমি আমার ছোট ভাই। এবার আমার জন্মদিনের কেক খেয়ে নাও। কিন্তু জ্যাং এখানে কিছুতেই কেক খেতে চাইছিল না। সেখানে পেট ব্যথার নাটক করে। তাই ক্রেব তখন তাকে কয়েকটি সিগারেট দিয়ে সেখান থেকে চলে যায়। জ্যাং আসলে জেলখানায় যেহেতু এই প্রথমবার এসেছে, তাই সে প্রথমে এখানকার হালচাল বুঝতে চাইছিল যে এখানকার কোথায় কি চলছে। তাই সে এখন থেকেই সতর্ক থাকছে। এবার জ্যাং তখন তার সেল থেকে বেরিয়ে বাইরে যায়, আর সে মনে মনে সেই গুপ্তধনের জায়গাটি খুঁজতে থাকে। তবে ম্যাপ দেখে সে বুঝতে পেরেছিল যে একটি পানির কুয়া এবং একটি গাছের মধ্যবর্তী স্থানে সেই গুপ্তধন থাকতে পারে। তাই সে এখানে সেই পানির কুয়াটিকেই খোঁজার চেষ্টা করছিল। তবে তার আগে সে এখানকার একজন কয়েদির সঙ্গে পরিচিত হয় এই কারাগার সম্পর্কে সবকিছু জানার জন্য। আর সেই কয়েদি এখানে তাকে জানায়, আমাদের এই কারাগারে দুটো গ্রুপ রয়েছে, একটি হচ্ছে ক্র্যাবের গ্রুপ এবং আরেকটি হচ্ছে টাইগারের গ্রুপ। ক্র্যাবের গ্রুপ হচ্ছে অনেক ভালো গ্রুপ, কারণ ক্র্যাব সবসময় সত্য এবং ন্যায়ের পথে থাকে। এমনকি সে এবং তার পুরো টিম কারাগারের নিয়ম শৃঙ্খলা মেনে চলে। আর টাইগার হলো অনেক বড় মাপের একজন গুন্ডা। সে অনেক বড় বড় ক্রাইম করে এই কারাগারে এসেছে, আর সে এবং তার পুরো টিম সবসময় জেলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই তোমার জন্য আমার পরামর্শ হচ্ছে তুমি সবসময় ক্র্যাবের গ্রুপে থাকবে, ও তোমার কোনো ক্ষতি হতে দেবে না। এই বলে সেই কয়েদি সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই জ্যাং লক্ষ্য করে যে কারাগারের দূরের একটি ভবনের পাশে একটি গাছ রয়েছে। এটাই কি তাহলে সেই গাছ যেটার মধ্যবর্তী স্থানে গুপ্তধন রয়েছে? জ্যাং তখন সেখানে দাঁড়িয়ে সেই ম্যাপটির কথা মনে করতে থাকে, আর ম্যাপে দেখানো জায়গাগুলো সে তার কল্পনাতে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক এমন সময় সেখানে টাইগার এবং তার লোকেরা চলে আসে এবং সেখানে কোনো কিছু না বলেই তারা তাকে সেখান থেকে ধরে নিয়ে যায়। এবার আলাদা একটি রুমে নিয়ে গিয়ে টাইগারের একজন লোক জ্যাংকে বলে, তোমাকে এখানে কেন আনা হয়েছে জানো? কারণ তুমি নতুন এসেছো, নিশ্চয়ই তুমি আমাদের গ্যাং সম্পর্কে কোনো তথ্য জানো না। নতুন কেউ আসলে আমরা এভাবেই তাকে সবকিছু জানিয়ে দেই।
আমাদের টিম লিডার টাইগার, তোমাকে এখন থেকে প্রতি মাসে লিডারকে সিগারেট এবং টাকা দিতে হবে, আর সেই সাথে প্রতিদিন তোমাকে যেই খাবার দেয়া হবে সেখান থেকে সেই খাবারের ভাগও তাকে দিতে হবে, কারণ এটাই এই কারাগারের নিয়ম। আশা করছি এই সমস্ত কিছু তুমি মেনে চলবে, আর যদি তুমি এই শর্তগুলো না মানো তাহলে এই কারাগারে থাকা তোমার জন্য মৃত্যুর চাইতেও বেশি যন্ত্রণাদায়ক হবে। কারণ আজ পর্যন্ত যে সমস্ত কয়েদিরা টাইগারের নিয়মের বিরুদ্ধে গিয়েছে তাদের প্রত্যেককেই প্রতিনিয়ত টর্চার করা হয়েছে, তাই জ্যাং যেন এখন তাদের টিমের হয়ে যায় আর টাইগারের বলা সমস্ত কথাই যেন সে পালন করে। এসব কথা শুনে জ্যাং প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, তাই সে তখন তার কথায় রাজি হয়। এখানে জ্যাংয়ের মতো আরও 3 জন কয়েদি ছিল যারা কিনা নতুন এসেছে, আর তাদেরকেও এখন টাইগারের টিমে জয়েন করানো হবে। আর এটার জন্য আবার তাদের জঘন্য একটি নিয়ম ছিল, তারা এখানে এক মগ চায়ের মধ্যেই 4 জনের ব্লাড নেয়। এবার এটার মধ্যে টাইগার অনেক বাজে জিনিস মিশিয়ে দিয়ে তাদের 4 জনকে এই চা পান করতে বলে, কারণ এতে করেই নাকি প্রমাণ হবে যে তারা 4 জনই মন থেকে টাইগারের টিমে জয়েন করেছে। কিন্তু জ্যাং তো কিছুতেই এই চা পান করতে চাইছিল না। তবে এখানে তাকে ভয় দেখানোর ফলে সে যখনই এই চা পান করতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ক্র্যাব এসে সেই চা ফেলে দেয়, আর সে এখানে টাইগারকে বলে, জ্যাং হলো আমার ছোট ভাই, আরও আমার গ্যাংয়ের, তাই আমার গ্যাংয়ের কোনো লোকের উপরে তুমি জোর খাটাতে পারো না। এরপর এখানে টাইগারের সঙ্গে তার ঝামেলা হতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে, যার ফলে টাইগার এখানে আর বাড়াবাড়ি করতে পারে না। তবে টাইগার এখানে ক্র্যাবকে বলে যে জ্যাংকে বাঁচিয়ে সে অনেক বড় ভুল করেছে, আর এটার মাসুল জ্যাংকে পেতেই হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর জ্যাং তখন ক্র্যাবকে ধন্যবাদ জানায়, আর ক্র্যাব তাকে বলে যেহেতু সে এখন তার টিমের লোক তাই সে সবসময় তাকে রক্ষা করবে। এবার ক্র্যাব যখন সেখান থেকে চলে যায় জ্যাং তখন অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে ক্র্যাব তাকে বাঁচিয়ে আসলেই ভুল করেছে, বরং সে এতে করে টাইগারের নজরে এসে গিয়েছে, তাই নিশ্চয়ই টাইগার তার কোনো না কোনো ক্ষতি করবে। এরপর জ্যাং যেটা ভেবেছিল সেটাই হয়। জ্যাংকে প্রতিনিয়ত টাইগার এবং তার লোকেরা অনেক জ্বালাতন করে। জ্যাং যখন খাবার খেতে বসে তখন টাইগারের লোকেরা তার খাবারের মধ্যে নানা রকম পোকামাকড় মিশিয়ে দেয়, এমনকি সুযোগ পেলেই তারা সবাই মিলে তাকে মারধর করে। কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে ক্র্যাব তাদের কাছ থেকে জ্যাংকে বাঁচিয়ে নেয়। তবে এভাবে করে টাইগার এবং তার টিম যখন সবকিছু সীমা পার করে ফেলে তখন ক্র্যাব তাদের উপর প্রচণ্ড রেগে যায়, যার ফলে ক্র্যাব এবং টাইগারের টিমের মধ্যে প্রচণ্ড রকমের লড়াই শুরু হয়। কিন্তু এসব আর জ্যাংয়ের মোটেও ভালো লাগছিল না। সে তো এখানে এসেছিল গুপ্তধন খুঁজতে, কিন্তু এখানে এসে তো সে উল্টো দুটো গ্যাংয়ের মাঝখানে ফেসে গিয়েছে। তবে কিছুদিনের মধ্যেই জ্যাং এখান থেকে চলে যাবে, কারণ তার শাস্তির সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। যেহেতু জ্যাং অনেক ছোটখাটো অপরাধ করেছে তাই তাকে অল্প দিনেরই সাজা দেওয়া হয়েছে। কিন্তু জ্যাং এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এতগুলো দিন পার হওয়ার পরেও সে এখনো কিছুই করতে পারেনি। কিন্তু ঠিক তখনই সেখানে একজন অফিসার এসে জ্যাংকে তার কাজ করতে বলে, আর ঠিক তখনই জ্যাংয়ের মাথায় একটি আইডিয়া আসে। সে সিদ্ধান্ত নেয় যে আজ থেকে সে কারাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করবে, কারণ এতে করে সে কারাগারের সমস্ত জায়গাতেই যেতে পারবে। তো এবার জ্যাং পরিষ্কার করার জন্য কারাগারের লাইব্রেরিতে চলে যায়, আর সেখানে সে এই কারাগার সম্পর্কিত একটি বই দেখতে পায়, যেখানে কয়েক শত বছর পুরনো সেই কোর্টের কথা বলা হয়েছে। তবে বইটিতে সেই কোর্টের সঠিক লোকেশন দেয়া ছিল না। তবে জ্যাং এটা জানত যে এখানকার কনফিডেন্সিয়াল ফাইল রুমে একটি ব্লুপ্রিন্ট রয়েছে, যেটার মাধ্যমে সেই কোর্টের সঠিক লোকেশন খুঁজে বের করতে পারবে। কিন্তু সেই রুমে তো কোনো কয়েদি প্রবেশ করতে পারবে না, তাই জ্যাং তখন প্ল্যান করতে শুরু করে যে কিভাবে সে সেই রুমে প্রবেশ করবে। এবার কিছুক্ষণ পর দেখা যায় টাইগার জ্যাংয়ের সামনে আসে, কিন্তু এর কয়েক ঘন্টা পরেই আমরা ক্র্যাবকে দেখতে পাই। ক্র্যাব কারাগারের কোনো জায়গাতেই জ্যাংকে খুঁজে পাচ্ছিল না। এতে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর সে টাইগারের কাছে এসে জ্যাংয়ের ব্যাপারে জানতে চায়। কিন্তু টাইগার এখানে ক্র্যাবকে বলে যে যদি সে তার সঙ্গে খুব বেশি বাড়াবাড়ি করে তাহলে সে জ্যাংকে মেরে ফেলবে, আর সে এক শর্তে তাকে জ্যাংয়ের ব্যাপারে বলতে পারে। এরপর সে ক্র্যাবকে সেই নোংরা চাটি খেতে দেয়, যে যদি সেই চাটি এখন এখানে পান করে তাহলে সে জ্যাংয়ের ব্যাপারে তাকে বলবে, তা না হলে জ্যাংকে সে একদম গায়েব করে দেবে। এখানে জ্যাংকে বাঁচানোর জন্য ক্র্যাবের কাছে আর কোনো উপায় ছিল না, যার ফলে সে তখন সেই চাটি পান করে। এরপর টাইগার তাকে বলে যে ডাস্টবিন থেকে জ্যাংকে নিয়ে আসতে। তবে সেখানে যাওয়ার আগে ক্র্যাব তাকে বলে যে যদি সে সেখানে জ্যাংকে খুঁজে না পায় তাহলে কিন্তু সে তাদের কাউকেই ছাড়বে না। এই বলেই তারা যখন ডাস্টবিনের কাছে যায় তখন তারা দেখতে পায় যে টাইগাররা জ্যাংকে এখানে বেঁধে ফেলে রেখেছে। এরপর ক্র্যাব এবং তার সঙ্গীরা তাকে এখান থেকে উদ্ধার করে। এবার জ্যাং যখন সেদিন টয়লেটে বসেছিল তখন সে কয়েকজন কয়েদির কাছ থেকে জানতে পারে যে খুব শীঘ্রই কারাগারে অনেক বড় একটি ফাইট হতে যাচ্ছে। একথা শুনে জ্যাং তখন প্ল্যান করতে থাকে যে এই সুযোগকেই তার কাজে লাগাতে হবে।
যখন কারাগারে সবাই মিলে ফাইট করতে ব্যস্ত থাকবে তখন জ্যাং এই সুযোগকে কাজে লাগিয়ে কোনোমতে সেই কনফিডেন্সিয়াল ফাইল রুমে চলে যাবে। এবার সেদিন বিকেলবেলা দুটো গ্যাংয়ের মধ্যে ফাইট শুরু হয় আর তাদের সকলের লড়াই এতটা ভয়াবহ পর্যায়ে চলে যায় যে কারাগারের সমস্ত অফিসার, গার্ড এবং কর্মচারীরা সেখানে দৌড়ে চলে আসে। আর তাদের মধ্যে একজন গার্ডের কাছে কনফিডেন্সিয়াল ফাইল রুমে চাবি ছিল, যেটা দূর থেকে জ্যাং লক্ষ্য করে। এবার সবাই যখন দুটো গ্যাংয়ের ফাইট থামাতে ব্যস্ত ছিল তখন সেই সুযোগে জ্যাং সেই কনফিডেন্সিয়াল ফাইল রুমের চাবিটি নিয়ে নেয় আর সে দৌড়ে চাবিটি নিয়ে সেই রুমটির দিকে যেতে শুরু করে। আর সে সেই রুমটির কাছে এসে যখনই সেই রুমের লক খুলতে যাবে ঠিক তখনই সেখানে টাইগার এসে তাকে মারতে শুরু করে। আর ঠিক এমন সময় জ্যাংকে বাঁচানোর জন্য সেখানে ক্র্যাব চলে আসে। এবার টাইগার যখন জ্যাংকে লাথি মারতে যাচ্ছিল তখন ক্র্যাব জ্যাংকে বাঁচানোর জন্য তাকে সেখান থেকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, যার ফলে জ্যাংয়ের হাত থেকে সেই চাবিটি কনফিডেন্সিয়াল ফাইল রুমের ভেতরে চলে যায়। এতে করে তার এবারের প্ল্যান একদম ভেস্তে যায়। আর ঠিক এমন সময় সেখানে পুলিশেরা এসে তাদের লড়াই থামায়। এবার তাদের তিনজনকেই আলাদা আলাদা সেলে পাঠিয়ে দেয়া হয়। তবে জ্যাং এবং ক্র্যাবের সেল একদম পাশাপাশিই ছিল। তো ক্র্যাব এখানেই জ্যাংকে বলে, আমি তোমাকে রক্ষা করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তারপরও হয়তো তুমি অনেক আঘাত পেয়েছ। তবে চিন্তা করো না, এর পরের বার থেকে আমি তোমার উপর পুরোপুরিভাবে খেয়াল রাখব। কিন্তু জ্যাংয়ের কাছে মনে হচ্ছিল যে ক্র্যাবের জন্যই তার আজকের প্ল্যান নষ্ট হয়েছে, তাই সে এখানে ক্র্যাবকে অনেক কথা শোনায়। সেখানে তাকে বলে, যদি আমি তোমার টিমে জয়েন না করতাম টাইগার এভাবে আমার পেছনে লেগে থাকতো না, বরং আমি টাইগারের টিমে জয়েন করলে এখানে খুব ভালোভাবে থাকতে পারতাম। তোমাকে কে বলেছে প্রতিবার আমাকে সাহায্য করতে আসতে? তোমার জন্য আজকে আমি অনেক বড় একটি সুযোগ হাতছাড়া করে ফেলেছি। জ্যাং ক্র্যাবকে একের পর এক এই সমস্ত কথা বলতে থাকে, কিন্তু ক্র্যাব তার কথার কোনো উত্তরই দেয় না। সে এখানে মন খারাপ করে চুপচাপ বসে থাকে। তবে কিছুক্ষণ পরেই সেখানে লি নামক একজন কয়েদি আসে। সে এখানে ক্র্যাবকে খাবার খেতে দিলে ক্র্যাব তার খাবার ফিরিয়ে দেয়। এবার সে জ্যাংকে খাবার দিতে আসে আর সে জ্যাংকে বলে, তুমি অনেক ভাগ্যবান যে তুমি ক্র্যাবের টিমে জয়েন করেছ, কারণ ক্র্যাব সবসময় তার টিমের প্রত্যেকটি মেম্বারের খেয়াল রাখে। সে একজন লিডারের মতো প্রত্যেককে রক্ষা করতে এগিয়ে আসে এবং তার চাইতেও বড় বিষয় হচ্ছে ক্র্যাব অনেক ভালো মনের মানুষ। যদিও সে প্রায় সময় অনেক শান্তশিষ্ট থাকে, কিন্তু তুমি কি জানো সে একসময় অনেক পাওয়ারফুল একজন গ্যাংস্টার ছিল। তবে একবার কিছু খারাপ লোক ক্র্যাবের উপর আক্রমণ করলে তার ছোট ভাই জ্যাং তাকে বাঁচাতে এলে তারা তার ছোট ভাইকে মেরে ফেলে। কিন্তু ক্র্যাব তার ছোট ভাইকে অনেক ভালোবাসত, তাই যখন সেই অপরাধীদেরকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ক্র্যাব সেখানে গিয়ে সকলের সামনে সেই দুজনকে মেরে ফেলে, যার ফলে সে এখন এই কারাগারে। আর তোমার নামের সাথে যেহেতু তার ভাইয়ের নামের মিল রয়েছে তাই সে তোমাকে একটু বেশি স্নেহ করে। আর তার পরিবারে তার ওয়াইফ এবং একটি মেয়ে রয়েছে। এই বলেই লি সেখান থেকে চলে যায়। তবে এই সমস্ত কথা জানতে পেরে জ্যাং তার ভুল বুঝতে পারে। এবার কিছুদিন পর তাদের দুজনের সাজা শেষ হলে তাদেরকে সেই সেল থেকে বের করে দেয়া হয়। এরপর জ্যাং তখন সোজা ক্র্যাবের কাছে গিয়ে তাকে একটি সিগারেট দিয়ে তার কাছে ক্ষমা চায়। আর ক্র্যাবও তখন তার সাথে আর অভিমান করে থাকে না। এরপর জ্যাং এখানে ক্র্যাবকে তার সবকিছু বলে দেয় যে সে কেন এই কারাগারে এসেছে। তবে সে ক্র্যাবকে কোনো গুপ্তধনের কথা বলে না, বরং সে বলে যে এখানকার একটি জায়গাতে তার বংশের শেষ একটি চিহ্ন রয়েছে, যেটা হলো একটি বক্স। তাই সে তার বংশের স্মৃতি হিসেবে সেটাকে উদ্ধার করতে এসেছে। এসব কথা জানতে পেরে ক্র্যাবও তখন তাকে সাহায্য করতে চায়। তাই ক্র্যাব এখানে জ্যাংকে বলে, মাত্র 7 দিনের মধ্যেই টাইগারও সেল থেকে মুক্তি পেয়ে যাবে। তাই এই 7 দিনের মধ্যেই আমাদেরকে সেই বক্সটিকে খুঁজে বের করতে হবে, তা না হলে টাইগার আমাদের কাজে বাধা সৃষ্টি করবে। এবার তারা দুজন মিলে এখানে একটি প্ল্যান করে। তাদের প্ল্যান মোতাবেক প্রথমে তাদেরকে কনফিডেন্সিয়াল রুম থেকে ব্লুপ্রিন্ট সংগ্রহ করতে হবে, আর এটার জন্য তাদেরকে কনফিডেন্সিয়াল রুমে যেতে হবে। তাই যে গার্ডের কাছে সবকিছু চাবি থাকে ক্র্যাব তখন সেই গার্ডের কাছে আসে আর সে সুযোগ বুঝে সেই গার্ডের ঘাড়ের মধ্যে কাঠের গুঁড়ো ছিটিয়ে দেয়। আসলে ক্র্যাব আগে থেকেই জানত যে এই গার্ডের কাঠের গুঁড়োতে অ্যালার্জি রয়েছে, তাই সে এমনটা করেছে। এদিকে অ্যালার্জির কারণে সেই গার্ড সেখানে অসুস্থ হয়ে পড়ে। তাই ক্র্যাব এবং তার সঙ্গীরা তখন তাকে মেডিকেল রুমে নিয়ে যায়। এবার তার ট্রিটমেন্ট করার জন্য তার পোশাক খুলে যখনই সেখানকার বেডের উপরে রাখে ঠিক তখনই জ্যাং সেখান থেকে চাবি নিয়ে নেয় আর সে সেই পোশাক পরে গার্ডের ছদ্মবেশ ধারণ করে। কিন্তু এখানকার দরজার সামনে আরও একজন গার্ড ছিল, তাই ক্র্যাব তখন সেই গার্ডের সাথে কথা বলতে থাকে। এদিকে এই সুযোগে জ্যাং কোনো মতে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে সোজা কনফিডেন্সিয়াল ফাইল রুমে চলে যায় আর সে সেখানে সেই ব্লুপ্রিন্ট খুঁজে পায়, যেখানে এই কারাগারটি রিপেয়ার হওয়ার আগের নকশা ছিল। তো এই ম্যাপটি দেখে জ্যাং সেই কুয়োটির নকশা বুঝতে পারে। সে বুঝতে পারে যে সেই কুয়োটি আসলে জেলের প্লেগ্রাউন্ডের নিচে রয়েছে আর সেই কুয়োর জায়গাটিতেই গুপ্তধন রয়েছে। কিন্তু যেই প্লেগ্রাউন্ডের নিচে সেই কুয়োটি রয়েছে সেই প্লেগ্রাউন্ড খোদাই করা একদম অসম্ভব কাজ,
কারণ সেখানে সব সময় কয়েদি দিয়ে ভরা থাকে। এবার জ্যাং সেখান থেকে বেরিয়ে ক্র্যাবকে বলে যে ম্যাপটির মাধ্যমে সে সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছে, আর সেই ম্যাপের মধ্যে সে একটি বেসমেন্টেরও রাস্তা দেখেছে। হয়তো সেই বেসমেন্টের মাধ্যমেই তার সেই প্লেগ্রাউন্ডের নিচে যেতে পারবে। এবার ক্র্যাব এবং সে দুজন মিলে কোনো মতে সেই বেসমেন্টের কাছে চলে যায়। তবে সেখানে একটি তালা লাগানো ছিল, কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই তালাটিকে ভাঙতে সক্ষম হয়, আর তারা দুজন মিলে সোজা চলে আসে বেসমেন্টের নিচে। আর তারা সেই বেসমেন্টের নিচ দিয়ে অনেকটা দূর পর্যন্ত চলে যায়। তবে যখনই তারা প্লেগ্রাউন্ডের নিচের অংশে যাওয়ার চেষ্টা করছিল, তখন তারা তাদের সামনে বিশাল বড় একটি দেয়াল দেখতে পায়, আর এই দেয়ালটি অনেক মজবুত ছিল। তবে সেই প্লেগ্রাউন্ডের নিচে পৌঁছতে হলে তাদেরকে এই দেয়ালটি ভাঙতে হবে। যদিও এই বেসমেন্টের মধ্যে তেমন কেউ আসা যাওয়া করে না, কিন্তু যদি তারা এই দেয়ালটিকে ভাঙতে যায় তাহলে প্রচুর পরিমাণে শব্দ হবে। এতে হয়তো সকলেই বিষয়টি টের পেয়ে যেতে পারে। তাই তারা দুজন মিলে এখানে প্ল্যান করে যে তারা একটি ড্রিল মেশিন এবং হাতুড়ির সাহায্যে আস্তে আস্তে এই দেয়ালটিকে ভাঙবে। আর তারা এমন একটি সিস্টেম করবে যাতে করে এখানে শব্দ খুবই কম হয়। এরপর তারা দুজন মিলে কারাগারের লন্ড্রি রুমে চলে যায়। তবে তাদের কাছে তো কোনো ড্রিল মেশিন ছিল না। তাই কিছুক্ষণ চিন্তা করার পর হঠাৎ করে ক্র্যাবের নষ্ট একটি ওয়াশিং মেশিনের উপর চোখ পড়ে। এরপর ক্র্যাব সোজা সেই ওয়াশিং মেশিনটির মোটর বের করে নেয়। এবার সেই মোটরটিতে একটি লোহা লাগিয়ে খুব সুন্দরভাবে ড্রিল মেশিনের মতো একটি মেশিন তৈরি করে ফেলে। এরপর সেই মেশিনটিকে তারা একটি বাকেটের মধ্যে রাখে, আর তারা কয়েকটি কাপড় পেঁচিয়ে ফেলে। এটার মাধ্যমে শব্দ অনেকটাই কমে যাবে, আর এই পদ্ধতিকে বলা হয় ইনসুলিন। কিন্তু তারপরও জ্যাংয়ের অনেক ডাউট হচ্ছিল, কারণ এত বড় দেয়াল ভাঙতে গেলে শব্দ তো হবেই। তাই ক্র্যাব তখন আরও একটি প্ল্যান করে। ক্র্যাব তার সমস্ত সঙ্গীদেরকে বলে যে যখন তারা দেয়াল ভাঙতে থাকবে তখন যেন তারা সবাই এসে একসঙ্গে তাদের কাপড় পরিষ্কার করে। এতে করে ওয়াশিং মেশিনের শব্দে দেয়ালের শব্দ বোঝা যাবে না। এবার তারা প্ল্যান মোতাবেক তাদের কাজ শুরু করে। তবে জ্যাং এখানে একটি নিশানা তৈরি করে, আর সে সেই নিশানা মোতাবেক সেখানকার কিছুটা অংশ ভাঙে, এবং সে এখানে ক্র্যাবকে জানায় যে এখন এই জায়গাটিতে বাড়ি দিলে খুব সহজেই দেয়ালের অনেকটা অংশই ভেঙে পড়বে। এরপর যখন তারা সেই জায়গাতে বাড়ি দেয়, সত্যি সত্যি খুব সহজেই সেখানকার দেয়াল ভেঙে যায়। ক্র্যাব এতে অনেক অবাক হয়, কারণ সে জানত জ্যাং একজন স্ক্রিপ্ট রাইটার। তবে সে আর্কিটেক্ট বিষয়ে যে এত কিছু জানে এটা তো সে ভাবতেও পারেনি। কিন্তু জ্যাং তখন তাকে জানায় যে এই আইডিয়া সে একটি প্রিজন ব্রেক সিরিজ থেকে শিখেছে। এবার দেয়ালটি ভেঙে গিয়ে সেখানে একটি রাস্তা তৈরি হয়। কিন্তু অন্যদিকে ক্র্যাবের লোকেরা যখন ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছিল, ঠিক তখনই সেখানে একজন গার্ড চলে আসে। আর এটা দেখতে পেয়ে ক্র্যাবের একজন সঙ্গী সেখানকার একটি রশি ধরে টান মারে, যেটার ফলে তাদের বানানো একটি টিনের বক্সের মাধ্যমে সেখানে শব্দ হয়। তাই ক্র্যাব বুঝতে পারে যে এখানে হয়তো গার্ড এসেছে। ক্র্যাব তখন জ্যাংকে ভেতরে গিয়ে সেই বক্সটি নিয়ে আসতে বলে, আর সে চলে যায় গার্ডকে সামলাতে। এবার জ্যাং যখন সেখানকার ভেতরে যায় তখন সেখানে একদম অন্ধকার ছিল। তাই সে সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে দেয়, এবং সে সেখানে সেই বক্সটিও দেখতে পায়। কিন্তু আসলে সে তো কোনো বক্সই খুঁজতে আসেনি, সে খুঁজতে এসেছে গুপ্তধন। আর সেই চিঠিটিতে তার দাদা তাকে বলেছে যে সেই গুপ্তধনগুলো হলো সোনার বার। তাই জ্যাং তখন সমস্ত জায়গাতে গুপ্তধন খুঁজতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সে কোথাও কোনো কিছুই খুঁজে পায় না। এদিকে জ্যাংয়ের ফিরে আসতে অনেক দেরি হওয়ায় ক্র্যাব কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়। তাই সে নিজেই তখন আবারও বেসমেন্টে যায়। এরপর সে দেখতে পায় যে জ্যাং সেই বক্সটির সামনে বসে আছে, আর সেই বক্সটির উপরে একটি লেখা ছিল। এবার ক্র্যাব এখানে তাকে বলে একটি বক্স নিতে এত সময় লাগে। কিন্তু ক্র্যাব যখন সেই বক্সটির উপরে সেই লেখাওয়ালা একটি টোকেন দেখতে পায়, তখন সে সেটাকে খুলে ফেলে জ্যাংকে সেটাকে নিয়ে যেতে বলে। কিন্তু সেই টোকেনটি খোলার সঙ্গে সঙ্গে সেখানে ছোট্ট একটি দরজা খুলে যায়, আর সেই দরজার ভেতরেই তারা অনেকগুলো স্বর্ণের বার দেখতে পায়, যেটা দেখে ক্র্যাব এবং জ্যাং দুজনেই অনেক অবাক হয়। তবে এই স্বর্ণের ব্যাপারে জ্যাং আগে থেকে জানলেও ক্র্যাব তো এটা জানত না, তাই সে একটু বেশি অবাক হয়। আর সেই স্বর্ণের বাড়ির সামনে তারা একটি চিঠি দেখতে পায়, যেখানে লেখা ছিল এই স্বর্ণগুলো জ্যাং ফ্যামিলির, আর সর্বশেষ যে এই স্বর্ণগুলোকে পাবে তার এটা জানা দরকার যে এই স্বর্ণগুলো তার পরিবারকে জেনারেল কাই দিয়েছিল, যাতে করে এই স্বর্ণগুলো জাপানি সেনাদের হাত থেকে বেঁচে যায়। আর জ্যাং ফ্যামিলি এই সোনাগুলোকে খুব সৎভাবেই রক্ষা করেছিল। আর জ্যাং ফ্যামিলির এমন সৎ এবং ইমানদারিতে মুগ্ধ হয়ে পরবর্তীতে তাদেরকে এই স্বর্ণগুলো উপহার হিসেবে দিয়ে দেয়া হয়। তাই যে এই সোনাগুলো পাবে সে যেন ভালো কাজে এই সোনাগুলোকে ব্যবহার করে। এবার ক্র্যাব তখন জ্যাংকে বলে তোমার পরিবার অনেক সৎ এবং ইমানদার ছিল, তারা এই সোনাগুলোকে রক্ষা করেছে। তোমার তো তোমার পরিবারের উপর অনেক গর্ব হওয়া উচিত। কিন্তু জ্যাং তার কোনো কথাই শুনছিল না, সে তো শুধুমাত্র স্বর্ণগুলোকেই দেখছিল। আর এখানে জ্যাংয়ের কাছে মনে হচ্ছিল যে এই স্বর্ণের বারগুলোকে তো এখন ক্র্যাবের সঙ্গে ভাগ করতে হবে। কিন্তু ক্র্যাব তখন তাকে বলে তুমি যেহেতু তোমার দাদার শেষ স্মৃতি উদ্ধার করতে এখানে এসেছো,
আর এটার জন্য তুমি অনেক পরিশ্রমও করেছ, এমনকি তুমি তোমার জীবনেরও ঝুঁকি নিয়েছ। তুমি তোমার বংশের স্মৃতি রক্ষার্থে অনেক কষ্ট করেছ, তাই আমি এগুলোতে কোনো ভাগ বসাতে চাই না। তবে আমি চাই তুমি এগুলোকে ভালো কাজে ব্যবহার করো। আসলে ক্র্যাব তো জানতো না যে জ্যাং এখানে এই সোনা খুঁজতেই এসেছে। সে মনে করছিল যে জ্যাং তার দাদাকে ভালোবেসে এতটা রিস্ক নিয়েছে, তাই সে তাকে পুরোপুরিভাবে সাহায্য করতে চায়। এবার জ্যাং তখন সেই স্বর্ণের বারগুলোকে একটি কাপড়ে রাখছিল, কিন্তু ক্র্যাব তখন তাকে স্বর্ণের বারগুলো একটি এসিডের বালতিতে রাখতে বলে, কারণ এসিডে স্বর্ণের কোনো ক্ষতি হয় না। আর যেহেতু এটা এসিড, তাই এখানে কেউ হাতও দেবে না। কিন্তু এখন কথা হচ্ছে তারা এই সোনাগুলোকে কিভাবে বের করবে, কারণ যদি জ্যাং এখান থেকে ছাড়াও পেয়ে যায় তখন কারাগার থেকে বের হওয়ার সময় তাকে চেক করা হবে। তাই কিছুতেই তার সঙ্গে করে এই স্বর্ণগুলো সে নিয়ে যেতে পারবে না। তবে সেখানে একটি ট্রলি দেখে ক্র্যাবের মাথায় একটি আইডিয়া আসে। ক্র্যাব তখন জ্যাংয়ের সঙ্গে মিলে সেখানে একটি প্ল্যান তৈরি করে, আর সেটা হলো যে এই ট্রলিগুলোর মাধ্যমে সপ্তাহে 3 দিন কারাগার থেকে কাপড় লন্ড্রিতে পাঠানো হয়। তাই এটাই এখন তাদের কাছে একমাত্র সুযোগ যে এই ট্রলির মাধ্যমে স্বর্ণগুলো কারাগার থেকে বের করে নেয়া। আর সেই ট্রলিগুলোর সাইডে নিচের অংশে একটি জায়গা ছিল যেখানে সেই স্বর্ণের বারগুলো খুব সুন্দরভাবে ফিট হবে। আর সেখানে যদি তারা স্বর্ণের বার রেখেও দেয় তাহলে কেউ কখনো টেরও পাবে না। তাই জ্যাং এবং ক্র্যাব মিলে এখানে প্ল্যান করে যে যেদিন জ্যাংকে কারাগার থেকে ছাড়া হবে তারা সেদিনই সেই স্বর্ণগুলোকে বাহিরে পাঠাবে। কিন্তু জ্যাংকে ছাড়া হবে আগামী শনিবারে, তবে কাপড় লন্ড্রিতে পাঠানো হয় রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার। তাই তারা প্ল্যান করে যে তারা শুক্রবারে এই স্বর্ণগুলোকে বাহিরে পাঠাবে, আর শনিবারে সে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনো মতে সেই লন্ড্রির দোকানে গিয়ে স্বর্ণগুলোকে সংগ্রহ করে ফেলবে। এই সমস্ত প্ল্যান করে তারা দুজনে সেখানে আনন্দে পার্টি করছিল। এবার কিছুদিনের মধ্যেই টাইগারও ছাড়া পেয়ে যায়, কিন্তু টাইগার ছাড়া পাওয়ার পরেই সে প্রতিশোধের নেশায় ফেটে পড়ে। তাই সে ক্র্যাবের একজন কাছের বন্ধুর হাত একদম থেতলে ভেঙে দেয়, ফলে প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ায় তার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তখন সে টাইগারের উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায়। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে টাইগারকে আজকে মেরেই ফেলবে। এদিকে ততক্ষণে টাইগার জ্যাংকে ধরে মারছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ক্র্যাব এসে টাইগারকে ইচ্ছে মতো মারতে শুরু করে। সে টাইগারকে একটি তার দিয়ে পেঁচিয়ে মেরেই ফেলছিল। এরপর ক্র্যাব যখন টাইগারকে অনেক জোরে একটি ধাক্কা মারে তখন সেখানে সেই এসিডের বালতিটি পড়ে যায়, আর সমস্ত সোনা সেখানে বেরিয়ে আসে। আর এই সোনাগুলো দেখে টাইগার বুঝতে পারে যে এগুলোর জন্যই হয়তো ক্র্যাব এবং জ্যাং এতদিন কোনো না কোনো প্ল্যান করেছে। এবার টাইগারও তখন সেই সোনার ভাগ চায়, আর যদি তাকে তারা এটার ভাগ না দেয় তাহলে তারা পুলিশকে সবকিছু বলে দেবে। ক্র্যাব এতে প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে যায়, আর সে তাকে আবারও মারতে শুরু করে। সে এবার তাকে মেরেই ফেলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে জ্যাং এসে তাকে বাধা দেয়। সে তাকে বলে টাইগারকে কোনোভাবেই মেরে ফেলা যাবে না, কারণ এতে করে পরিস্থিতি আরও বিগড়ে যাবে, আর সে তখন প্ল্যান মোতাবেক সোনাগুলো এখান থেকে বের করতে পারবে না। কিন্তু ক্র্যাবের কাছে সোনার চাইতেও বড় ছিল তার বন্ধুর জীবন, তাই সে কিছুতেই টাইগারকে ছাড়ছিল না। যার ফলে জ্যাং তখন ক্র্যাবকে অনেক জোরে একটি ধাক্কা দেয়। এতে করে ক্র্যাবের মাথা ফেটে সেখানে রক্ত বের হতে থাকে। ক্র্যাব এতে অনেক কষ্ট পায়। সে মনে মনে চিন্তা করে যে জ্যাং তার সোনা ছাড়া কিছুই বোঝে না, আর সে এখানে নিজের স্বার্থটাই দেখছে। তো এরপর টাইগার ক্র্যাব এবং জ্যাংয়ের সঙ্গে ডিল করতে চায়। যদিও জ্যাং এতে রাজি ছিল, কিন্তু ক্র্যাব তার সঙ্গে কিছুতেই কোনো ডিলে যাবে না, কারণ তার মতো অমানুষের সাথে হাত মেলানোর চাইতে একা থাকাই অনেক ভালো। এবার ঠিক তখনই সেখানে কয়েকজন পুলিশ অফিসার চলে আসে। তবে যতক্ষণে সেই পুলিশরা সেখানে প্রবেশ করে ততক্ষণে তারা সোনাগুলোকে সেখান থেকে সরিয়ে ফেলেছিল, যার ফলে পুলিশেরা কোনো কিছুই বুঝতে পারে না। এরপর জ্যাং টাইগারের সঙ্গে ডিল করলে ক্র্যাব সেখান থেকে রাগ করে চলে যায়। সে কারাগারের হসপিটাল রুমে আসে, যেখানে তার বন্ধুর ট্রিটমেন্ট চলছে, আর সে মন খারাপ করে সেখানেই দাঁড়িয়েছিল। কিন্তু ঠিক তখনই সেখানে জ্যাং এসে তার কাছে ক্ষমা চায়, আর সে তাকে বলে, আমার কাছে আর কোনো উপায় ছিল না। যদি টাইগারের সাথে আমি হাত না মেলাতাম তাহলে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যেত। তোমার এই বন্ধুর জন্য তোমাকে এতটা চিন্তা করতে হবে না। আমি যখন এখান থেকে বেরিয়ে গিয়ে সোনাগুলো হাতে পাবো তখন সেখান থেকে কিছুটা অংশ আমি তোমার এই বন্ধুকে দিয়ে দেব, এতে করে ওর অনেকটা হেল্প হবে। কিন্তু ক্র্যাব এখানে তাকে বলে, আসলে তুমি টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছ। ওর হাতের কতটা জঘন্য অবস্থা সেটা তুমি দেখেছ একবার? যদি ওর হাতটাই কেটে ফেলতে হয় তুমি কি পারবে সেটা ফিরিয়ে দিতে? টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না জ্যাং। আমি তোমাকে এতদিন আমার ছোট ভাই মনে করতাম, তাই আমি বিপদে আপদে তোমার পাশে থাকার চেষ্টা করেছি, কারণ তোমার মাঝে আমি আমার ছোট ভাই জ্যাংকে দেখতে পাই। তবে আমি এখন বুঝতে পেরেছি আমার ছোট ভাই জ্যাং ছিল অনেক বড় মনের মানুষ, কিন্তু তুমি তেমন নও। তাই আজকে থেকে তুমি আমার কেউ না। এই বলেই ক্র্যাব সেখান থেকে জ্যাংকে তাড়িয়ে দেয়। তো এর কিছুক্ষণ পরেই ক্র্যাবের জন্য তার পরিবারের কাছ থেকে একটি ফোন আসে, আর ক্র্যাব এখানে ফোনে কথা বলে জানতে পারে
যে তার মেয়ের অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আর সে এখন আইসিইউতে রয়েছে। তার অবস্থা খুব বেশি ভালো নয় এবং সে নাকি ক্র্যাবকে দেখতে চাইছে। একথা শুনে ক্র্যাব অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে তার মেয়েকে অনেক ভালোবাসে। কিন্তু সে চাইলেও এখন জেল থেকে বের হতে পারবে না, কারণ সে জেলের মধ্যে এত পরিমাণ মারামারি করেছে, যার ফলে তার এত পরিমাণ রিপোর্ট রয়েছে যে কোনো অফিসারই তার কথা শুনতে চাইবে না। তাই সেও তখন জেল থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। এবার পরের দিন সকালে জ্যাংয়ের কাছে টাইগার আসে। সে জ্যাংয়ের কাছে সোনাগুলোর ব্যাপারে তার প্ল্যান জানতে চায়। জ্যাং তখন তাকে বলে যে শুক্রবারে সে কোনো মতে সোনাগুলোকে বাইরে বের করে দেবে, আর শনিবারে তাকে রিলিজ দেওয়ার পর সে তখন সেই সোনাগুলো সংগ্রহ করবে। কিন্তু টাইগারের শাস্তি ছিল আরও কয়েক বছর, তাই সেও জ্যাংয়ের সঙ্গে পালাতে চায়। এবার টাইগার তখন জ্যাংকে পালানোর একটি প্ল্যান বের করতে বলে, কিন্তু জ্যাং তাকে জানায় যে তার মাথায় এমন কোনো আইডিয়া নেই। এটা শুনে টাইগার রেগে গিয়ে তখন তাকে মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেখানে ক্র্যাব এসে বলে, আমি এখান থেকে পালানোর প্ল্যান বের করতে তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদের টিমে জয়েন হতে চাই। কিন্তু টাইগার এখন ক্র্যাবকে তাদের টিমে নিতে চাইছিল না। সে এখানে জ্যাংকে বলে, ক্র্যাবকে একদমই আমাদের টিমে ঢোকানো যাবে না, কারণ এতে করে আমাদের ভাগ আরেকটি বেড়ে যাবে। কিন্তু ক্র্যাব সেখানে বলে, তোমাদের ভাগ তোমাদের কাছেই রাখো, আমারও সব সোনাদানার কোনো ভাগ চাই না, আমি শুধু এখান থেকে বের হতে চাই। একথা শুনি তারা কেউই তখন আর কোনো আপত্তি করে না। এবার কিছুক্ষণ পর জ্যাং দেখতে পায় যে ক্র্যাব একটি চেয়ারে মন খারাপ করে বসে আছে। জ্যাং বুঝতে পারে যে ক্র্যাবের কিছু একটা হয়েছে, তা না হলে সে কখনোই টাইগারের সঙ্গে এই টিমে জয়েন হতো না। তাই সে তখন ক্র্যাবের কাছে তার মন খারাপের কারণ জানতে চায়। কিন্তু ক্র্যাব তাকে বলে, আমার সম্পর্কে তোমার জানতে হবে না, আমি শুধু তোমাদের টিমে জয়েন করেছি এখান থেকে পালানোর জন্য, তাই ওই ব্যাপারে কোনো সাহায্য লাগলে সেটা বলতে পারো। কিন্তু জ্যাং এখানে তার কাছে বারবার ক্ষমা চায়, আর সে তাকে অনেকবার জিজ্ঞেস করার পর ক্র্যাব তখন তাকে সবকিছু খুলে বলে। ক্র্যাব তাকে জানায় যে তার মেয়ে অনেক অসুস্থ আর সে অনেক সিরিয়াস অবস্থায় আছে, তাই তাকে যেভাবেই হোক জেল থেকে পালাতেই হবে। একথা জানতে পেরে জ্যাংও অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর সেও তখন ক্র্যাবকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। এবার তারা তিনজন মিলে সেই স্বর্ণগুলো নিয়ে জেল থেকে পালানোর প্ল্যান করছিল, আর এর আগের প্ল্যান তারা ক্যান্সেল করে দেয়। আর ক্র্যাব এখানে বলে যে 3 সপ্তাহ পরে কারাগারে অনেক বড় একটি উৎসব পালন করা হবে, যেটা প্রতি বছরই পালন করা হয়, কারণ সেদিন হলো এই কারাগারের প্রতিষ্ঠা দিবস। আর সেদিন এখানে এত বড় পরিসরে অনুষ্ঠান করা হয় যে সমস্ত কয়েদি এবং অফিসাররা এই অনুষ্ঠান নিয়েই ব্যস্ত থাকে, আর সেদিনই আমাদের পালানোর মোক্ষম সুযোগ। তাই যেভাবেই হোক জ্যাংয়ের শাস্তি বাড়াতে হবে। এরপর তারা প্ল্যান করে আবারও দুটো গ্যাংয়ের মধ্যেই লড়াই শুরু করে, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। তো এখানে জ্যাং সবার সঙ্গে এত পরিমাণ লড়াই করে যে এটা শাস্তি হিসেবে তার সাজা বাড়িয়ে দেয়া হয়। এরপর কয়েকদিনের মধ্যেই তারা 3 জন মিলে একটি মাস্টার প্ল্যান করে। জ্যাং এখানে তাদেরকে বলে যে এই কারাগারে আসার আগে সে এখানকার সমস্ত জায়গাগুলো ভালোভাবে জেনে এসেছে, আর সে এখান থেকে পালানোর প্রায় 4টি রাস্তা জানে। তবে সবচাইতে সুরক্ষিত রাস্তা হলো জেলের মধ্যে থাকা একটি সুড়ঙ্গ। তারা সেই সুড়ঙ্গ দিয়ে গেলে সোজা একটি সমুদ্রের কাছে চলে যাবে, কিন্তু সেই সমুদ্র এতটাই বিশাল যে সেখানে একবার পড়ে গেলে আর বাঁচার সম্ভাবনা নেই। কিন্তু টাইগার এখানে তাদেরকে বলে যে সে তার একজন লোককে সেখানে একটি বোট নিয়ে থাকতে বলবে। এরপর তারা সেই সোনাগুলো নিয়ে বোটের সাহায্যে সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু সেই টানেলের সামনে একটি দরজায় তালা লাগানো আছে, আর সেখানে প্রবেশ করার জন্য চাবি প্রয়োজন। তাই টাইগার তখন তার 2 জন লোকের মধ্যে ফাইট শুরু করিয়ে দেয়। এরপর একজন গার্ড যখন তাদেরকে থামাতে আসে, তখন সেই সুযোগে টাইগার একটি সাবানের মধ্যে সেই চাবিটি ছাপ নিয়ে নেয়। এরপর সেই চাবিটি ছাপের সাহায্যে জ্যাং একটি ডুপ্লিকেট চাবি তৈরি করে ফেলে। কিন্তু সমুদ্রে নামার জন্য তাদের অনেক দড়ির প্রয়োজন। তারা তখন অনেকগুলো টুকরো টুকরো কাপড়কে জোড়া লাগিয়ে অনেক লম্বা কিছু দড়ি তৈরি করে, এমনকি স্বর্ণ নিয়ে পালানোর জন্য 3টি জ্যাকেট এবং একটি ব্যাগ তৈরি করে। এবার দেখতে দেখতে সেই অনুষ্ঠানের দিন চলে আসে। টাইগার এবং তার সঙ্গীরা মিলে অনুষ্ঠানে বেলুন সাজাচ্ছিল। তবে আগেই তারা একটি প্ল্যান করে রেখেছে। আসলে কারাগারের কাজের জন্য এখানে অনেক প্রোপেন গ্যাস রয়েছে, তাই টাইগার তখন বেলুন ফোলানোর সময় সেই গ্যাসগুলো বেলুনে ভরে দেয়। এদিকে জ্যাং কিছু জিনিসের সাহায্যে একটি ডিভাইস তৈরি করছিল। সে একটি টুথপেস্টের টিউব খালি করে সেখানে পানি ভরে দেয়, আর সে শক্ত একটি সুতোর একপাশে এই টিউবটিকে বেঁধে দেয়, আর অপর পাশে বেঁধে দেয় 2টো ব্যাটারি। এবার এই সুতোটিকে সে একটি জায়গাতে সেট করবে, আর টিউবের ঢাকনাটি থাকবে খোলা। এরপর ফোটায় ফোটায় পানি পড়তে পড়তে টিউবটি যখন হালকা হতে থাকবে, তখন ব্যাটারিটির ওজনের কারণে ব্যাটারিগুলো নিচের দিকে যেতে থাকবে। এবার সেই ব্যাটারি এবং স্টিলের আকর্ষণে সেখানে আগুন সৃষ্টি হবে, আর বেলুনের মধ্যে যেহেতু আগেই প্রোপেন গ্যাস থাকবে, তাই সঙ্গে সঙ্গে সেখানে বিস্ফোরণ ঘটবে। কিন্তু এই প্রোপেন গ্যাসের বিস্ফোরণে কারো জীবনের কোনো ঝুঁকি নেই, তারা শুধুমাত্র আতঙ্ক তৈরির জন্য এই প্ল্যান করেছে।
এবার সেদিন রাতের বেলা তাদের পার্টি শুরু হয়। সমস্ত কয়েদি এবং পুলিশ অফিসাররা সেই পার্টিতেই ব্যস্ত ছিল, কিন্তু টাইগার ক্র্যাব এবং জ্যাং অপেক্ষা করছিল বিস্ফোরণের। এবার দেখতে দেখতে সেই টিউবটি যখন একদমই খালি হয়ে যায়, তখন সেই ব্যাটারি এবং তারের সংস্পর্শে সেখানে আগুন লেগে যায়, আর এক এক করে সেই বেলুনগুলো থেকে গ্যাস বেরিয়ে সেখানে বড় একটি বিস্ফোরণ ঘটে। এতে করে সেখানকার সকলেই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। তারা সবাই সেখানে ছুটোছুটি করছিল। তবে এগুলোর মধ্যে একজন গার্ড লক্ষ্য করে যে সমস্ত কয়েদিদের মধ্যে টাইগার ক্র্যাব এবং জ্যাং নেই। তাই পুলিশের একটি ফোর্স তখন তাদেরকে খুঁজতে শুরু করে। অন্যদিকে তারা তিনজনই তাদের সমস্ত জিনিস নিয়ে সেই টানেলের কাছে চলে যায়। এরপর যখন তারা টানেল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল, তখন টানেলে থাকা স্টিলে লেগে জ্যাংয়ের পা কেটে যায়, আর সে তার পায়ে গুরুতরভাবে চোট পায়। এমনকি সেখানে তার প্রচণ্ড রকমের ব্লিডিং হতে থাকে। এবার টানেলের একটি সাইড দিয়ে তারা কারাগারের কিচেনে চলে আসে, কারণ জ্যাং তখন একদমই হাঁটতে পারছিল না। এদিকে পুলিশেরা তাদেরকে তন্ন তন্ন করে খুঁজছিল। তাই টাইগার এখানে ক্র্যাবকে বলে যে জ্যাংকে এখানে ফেলে রেখে তারা এখান থেকে চলে যাবে, কারণ জ্যাংয়ের জন্য অপেক্ষা করলে তারাও পালাতে পারবে না। জ্যাংও তখন ক্র্যাবকে টাইগারের সঙ্গে চলে যেতে বলে, কিন্তু ক্র্যাব সেখানে বলে, জ্যাং আমার ভাই, যদি আমার এখানে মৃত্যুও হয়ে যায় তাও আমি ওকে বিপদের মুখে ফেলে যাব না। এই বলে সে সেখানে একটি কাপড় দিয়ে জ্যাংয়ের পা বেঁধে দেয়। এরপর সে জ্যাংকে নিয়ে আবারও সেই টানেলের উদ্দেশ্যে রওনা হয়। এবার কিছু দূর যাওয়ার পর সেখানে বিশাল বড় এক দেয়াল ছিল, তবে জ্যাং তার সঙ্গে তার তৈরি একটি বোম নিয়ে এসেছে। এবার সেই বোমটির সাহায্যে সে সেখানে একটি বিস্ফোরণ ঘটায়, আর এই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে সেখানকার দেয়াল ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু এই বিস্ফোরণে ক্র্যাব তার শরীরে অনেক আঘাত পেয়েছিল। তবে তারপরও তখন তারা সেই দেয়ালের বাইরে চলে যায়, আর তারা দেখতে পায় তাদের সামনে রয়েছে বিশাল বড় এক সমুদ্র। কিন্তু ঠিক তখনই টাইগার একটি চাকু দিয়ে জ্যাংকে আঘাত করে। আসলে এই চাকুটি টাইগার কারাগারের কিচেন থেকে নিয়ে নিয়েছিল। এবার ক্র্যাব যখন জ্যাংকে বাঁচাতে আসে, তখন সে ক্র্যাবকেও মারতে শুরু করে। সে আসলে তাদের দুজনকে এখানে মেরে ফেলতে চাইছিল, আর সে একাই এই সোনাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চাইছিল। তাই সে এখানে ক্র্যাব এবং জ্যাংকে এত পরিমাণ আঘাত করে যে তাদের দুজনের অবস্থায় একদম খারাপ হয়ে যায়। এবার এক পর্যায়ে টাইগার ক্র্যাবকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, কিন্তু রশির সাহায্যে জ্যাং তাকে কোনো মতে ধরে ফেলে, আর সে তাকে বাঁচানোর চেষ্টা করছিল। এদিকে ক্র্যাব এবং জ্যাংয়ের এমন পরিস্থিতি দেখে টাইগার সেখানে হাসছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ক্র্যাব সেখানে সুযোগ পেয়ে টাইগারকেও ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। তবে টাইগারের সঙ্গে সঙ্গে সেখানে সোনা ভর্তি ব্যাগটিও পড়ে যাচ্ছিল, কিন্তু জ্যাং সেই সোনার ব্যাগের রশি ধরে ফেলে। এদিকে সমুদ্রের পানিতে পড়ে টাইগার মারা যায়। অন্যদিকে সেই সোনার ব্যাগটি প্রচণ্ড ভারী ছিল। এদিকে জ্যাং ক্র্যাবকেও রশির সাহায্যে ধরে রেখেছিল, তাই সে সোনা অথবা ক্র্যাব কাউকেই উঠাতে পারছিল না। জ্যাং বুঝতে পারে যে সে এখানে শুধুমাত্র একটি জিনিসই বাঁচাতে পারবে, হয় সে স্বর্ণগুলোকে বাঁচাতে পারবে, তা না হলে ক্র্যাবকে বাঁচাতে পারবে। কিন্তু ক্র্যাব এখানে জ্যাংকে বারবার বলছিল তার হাত ছেড়ে দিতে, কারণ জ্যাং এই স্বর্ণগুলোর জন্য অনেক কষ্ট করেছে। তাই জ্যাং এখানে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কিন্তু ঠিক তখনই জ্যাংয়ের ক্র্যাবের পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে, যে ক্র্যাব তাকে প্রতিবার কিভাবে সাহায্য করেছে। ক্র্যাব তাকে নিজের ছোট ভাইয়ের মতো কতটা ভালোবেসেছে। তারা দুজন মিলে একসাথে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছে। আর ক্র্যাব যেহেতু তাকে ছোট ভাই মনে করে, তাই ক্র্যাবও হলো তার বড় ভাই। তাই নিজের ভাইয়ের জীবনের চাইতে স্বর্ণের মূল্য কখনোই বেশি হতে পারে না, যার ফলে জ্যাং স্বর্ণের ব্যাগটিকে ছেড়ে দেয়। আসলে মানুষের ভালোবাসার কাছে গুপ্তধনও কিছুই নয়। এবার জ্যাং ক্র্যাবকে অনেক কষ্ট করে কোনো মতে উপরে তুলে আনে, আর ঠিক তখনই তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে পুলিশ অফিসাররা চলে আসে। এরপর জ্যাং এবং ক্র্যাব তখন তাদের কাছে সারেন্ডার করে। এবার আমরা দেখতে পাই একজন পুলিশ অফিসার ক্র্যাব এবং জ্যাংয়ের সঙ্গে কথা বলছে। অফিসার এখানে জ্যাংকে জানায় যে সেই সমুদ্রের মধ্যে যেই সোনা ভর্তি ব্যাগটি পড়ে গিয়েছে সেটা উদ্ধার করা হয়েছে, আর যেহেতু এটা জ্যাংয়ের পৈতৃক সম্পত্তি, তাই এই সমস্ত সোনা জ্যাংকে দিয়ে দেয়া হবে। তবে অনুষ্ঠানের দিন তাদের বিস্ফোরণের ফলে কারাগারের অনেক জিনিসের ক্ষতি হয়েছে, তাই অবশ্যই তাদেরকে সেই সমস্ত জিনিসের ক্ষতিপূরণ দিতে হবে। আর অফিসার এখানে ক্র্যাবকে জানায় যে ক্র্যাবের বাড়ি থেকে খবর এসেছে তার মেয়ের সার্জারি কমপ্লিট হয়েছে, আর এখন তার মেয়ে একদমই বিপদমুক্ত। ক্র্যাব এতে প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায়। এবার অফিসার এখানে তাদেরকে বলে, এবারের অনুষ্ঠান তো তোমরা নষ্ট করেছ, তাই পরের বছরের অনুষ্ঠান সুন্দর করে তোলার প্রস্তুতি গ্রহণ করো। অর্থাৎ তাদের দুজনের সাজা আরও 1 বছর বাড়িয়ে দেয়া হয়েছে, আর যতদিন পর্যন্ত তারা জেলে থাকবে ততদিন পর্যন্ত সেই সোনাগুলো পুলিশের হেফাজতে থাকবে। এবার আমরা কয়েকদিন পরের ঘটনা দেখতে পাই। ক্র্যাব এবং জ্যাং এখন সেখানে 2 ভাইয়ের মতোই থাকে, আর তারা দুজন মিলে সেই দিনটির অপেক্ষা করছিল যেদিন তারা এখান থেকে মুক্তি পাবে, আর তারা এই বন্দি জীবন থেকে বের হয়ে নতুন আরেকটি জীবন শুরু করবে।